নওশাদ বিবাহিত নিয়ম ভেঙে ২ বছর আগে বড় ভাইকে রেখে কণিকাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। কণিকার সাথে মাত্র ৪ মাসের প্রেমের সম্পর্কের পর এই ঘটনা ঘটে। কণিকার পরিবারের লোক ব্যাপারটাতে জড়িত ছিল। নওশাদ বড় ভালো বংশের ছেলে, তাই হাতছাড়া করেনি। পরিকল্পনা মাফিক কণিকা বারবার নওশাদকে জানায় তাকে বিয়ের জন্য বাসা থেকে প্রেশার দিচ্ছে। বাধ্য হয়ে নওশাদ বিয়ে করে ফেলে। বাড়ি আসার পর ইমরান মির্জা কিছুতেই এই বিয়ে মানছিলেন না। শেষে হেমন্ত বউ ঘরে তোলে। তবে হেমন্ত চতুর মস্তিষ্ক বুঝে ফেলেছিল কণিকার লোভী মনকে। কণিকাকে বাড়ি ঢোকার সাথে সাথে তার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। লুকিয়ে ফুকিয়ে কোনোভাবেই আর যোগাযোগ সম্ভব হয়নি। বাড়ির বড় মেয়ে হাওয়া, হেমন্ত ও নওশাদের ছোট, সে বিবাহিত। হাওয়ার বিয়ে হেমন্তর ইচ্ছেতেই তার ছোটবেলার বন্ধু আজমাল আজাজের সাথে হয়। সবার ছোট হুমায়রার বয়স কেবল ১৭, আর হুমায়রা তার ২ বছরের বড়। মির্জা বাড়ির পূর্বপুরুষ থেকেই একটা নিয়ম ছলমাল, মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে দেওয়া। হাওয়ার মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয়েছিল, তবে হুমায়রা আর হুমায়াকে হেমন্ত ইচ্ছে করে বিয়ে দিচ্ছে না এখন। বাড়ি ফিরে ২ বোন তার চোখের শান্ত। এদের বিয়ে হয়ে গেলে বাড়ির মৃত্যুর পুরী হয়ে যাবে, তাই আগে নিজে বিয়ে করবে আর তাহসিনকে বিয়ে করাবে, তারপর এদের চিন্তা মাথায় আনবে। তার হেহেন সিদ্ধান্তে ইমরান মির্জা অবশ্য নারাজ। আরাবির ২ চোখ ভরার স্বপ্ন, একদিন বড় ডাক্তার হবে, অসহায়দের পাশে থাকবে। যেই ভুল চিকিৎসার জন্য সে বাবাকে হারিয়েছে নিজের দ্বারা, এমন ভুল সে হতে দিবে না। একদিন এক কনসার্টে আরাবি চোখে পড়ে সিঙ্গার প্রচুর্য চৌধুরীর। হাত মিলিয়েছিল তার সাথে, কৌশল বিনিময় হয়, তবে আরাবি বুঝতে পারেনি মন নিজের অজান্তে মন করেছিল প্রচুর চৌধুরীর। প্রায় সপ্তাহখানেক পর হঠাৎ বাড়ির কলিং বেল বেজে উঠে। আরাবি দরজা খুলে রীতিমতো অবাক, এত বড় গায়ক তার বাড়ির দরজায়। ভিতরে আসার অনুমতি পাবো? কেন না, নিশ্চয়ই, আসুন। স্থিতদত্ত বোধ আরাবির মধ্যে। পরিচর্য ভিতরে এসে সোফায় বসতে বসতে চারপাশ দেখছিল। ছেলেটা প্রচণ্ড সুদর্শন, বয়স ১৭, ঘরে সিল্কি পাতলা চুল, উচ্চতা ৬ ফুটের কাছাকাছি। আরাবি একজনের কাছে লোককে ইশারা করে আরাবিকে ডেকে আনলো, সাথে তার স্ত্রী তরুলতা। প্রচুর্য সবার দিকে চোখ বুলালো। সবার মধ্যে একটা স্তব্ধবোধ। হালিমা বেগম বেরিয়ে আসলো। প্রচুর্য উঠে দাঁড়িয়ে পায়ে হাত দিয়ে সালাম করে গেলে হামিদা বেগম ২ হাতে তাকে উঠিয়ে নিল। মুসলমানদের এসব করতে নেই বাবা, আর কখনো কারোর সাথে করবে না। আরাবি কিছু বলতে যাচ্ছিল মাকে। এত বড় একজন মানুষকে তার মা জ্ঞান দিচ্ছে, ব্যাপারটা চোখ লজ্জা। তবে প্রচুর্য চোখের ইশারায় তাকে চুপ থাকতে বলল। হামিদা বেগমকে ধরে নিয়ে সোফায় বসালো প্রচুর্য। আরাবিকে উদ্দেশ্য করে বলল, আপনারা প্লিজ একটু নর্মাল হন, এখানে আমার প্রফেশন টানবেন না। নিজেদের ফ্যামিলিটা পার্সোনালের মতোই দেখতে পারবেন। আবির সোফায় এসে বসলো, সাথে তরু। প্রচুর্য আরাবির দিকে তাকালো। ১ কাপ চা পাওয়া যেতে পারে? চিনি ২ চামচ, রং চা খাই না। আরাবি সায় দিল। চিকেনে চলে গেল চা বানাতে। আরাবি চা বানাতে বানাতে আনমনে বলল, লোকটা বেশ মিশুক প্রকৃতির। পরক্ষণে তার মনে পড়ল, এত বড় একজন সিঙ্গার তার বাড়িতে কেন? ভাইয়ের সাথে কোনো কাজ? কিছুই বুঝতে পারছে না আরাবি। মাথা নিচু। প্রচুর্যের কিভাবে কি শুরু করবে বুঝতে পারছে না বেচারা।
এভাবে নিজের জন্য প্রস্তাব দেওয়াটা কতটা কষ্ট এখন সে বুঝতে পারছে। একটা গম্ভীর নিঃশ্বাস নিল প্রচুর্য। আমার রিসেট একটা কনসার্টে আবিরার সাথে দেখা হয়, সেখানেই ওকে ভালো লাগা। দুঃখিত, আপনাদের অনুমতি ছাড়াই ওর একটা ছবি কানেক্ট করে আমি আমার ফ্যামিলি মেম্বারকে দেখিয়েছি। সবার আবিরাকে পছন্দ হয়েছে। আপনাদের অনুমতি পেলে তারা আপনাদের সাথে দেখা করবে। আপনি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন? তরুর দ্রুত প্রশ্ন। মুচকি হাসল প্রযোজ্য। লাজুক প্রকৃতির ছেলে সে শান্ত কণ্ঠে মাথা নিচু করে উত্তর দিল, হ্যাঁ। তরুণ চোখে মুখে খুশি ভেসে উঠল। হামিদা বেগম এবং আবির দুজনের দিকে তাকাচ্ছে, কথা হারিয়ে ফেলছে দুজনই। প্রচুর্যের চটজলদি জবাব, আপনারা ভেবে সিদ্ধান্ত জানান, আমি জোর করছি না। না না বাবা, জোর করছো সেটা ভাবছি না বাবা। মরা মেয়েটা বেশ অভিমানী, তার স্বপ্ন সে একদিন ডাক্তার হবে। এখন বিয়ের কথা বললে রাজি হবে বলে মনে হয় না। হামিদা বেগম হাত ধরল প্রচুর্যের। প্রচুর্য কিছু বলার আগেই আবির বলে উঠল, বিয়ের পর পর্বে সমস্যা কোথায়? বয়সও হয়েছে, এখন বিয়েটা হওয়া দরকার। মিস্টার চৌধুরী থামিয়ে দিয়ে প্রচুর্য, আপনি আমার বড় ভাইয়ের মতো আত্মীয়, কোনো প্রশাসন নেই, নাম ধরেই বলুন। কমল হাসল আবির, আপনি আপনার ফ্যামিলিকে জানান, একদিন সবাই দেখা করি, এক বেলা একসাথে লাঞ্চ তো করতেই পারি। প্রচুর্যের মুখে হাসি ঢলে পড়ছে, মনে সে অনেক কিছু জয় করে ফেলেছে। আবিরা চা নিয়ে আসলো। তরু তার দিকে তাকিয়ে মুচকি হাসছে, ব্যাপারটা চোখে লাগলো আবিরার। প্রচুর্য চা তুলে নিল, চায়ের কাপে চুমুক দিয়ে গম্ভীরভাবে তার স্বাদ নিয়ে বলল, বেশ ভালো চা বানান। সবাই কথাটা গিলে ফেললো, তবে তরু হাসির প্রবণতা বাড়াচ্ছে। প্রচুর্যর বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার সময় আবিরের নম্বর নিয়ে নিল। প্রচুর্য বেরিয়ে যেতেই আবিরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। উনি আমাদের বাসায় কেন এসেছে? তরু গলা জড়িয়ে ধরল আবিরার। ম্যাডাম, গায়ক সাহেবের মনে ধরেছে আপনাকে। বাড়ি বয়ে এসে বিয়ের প্রস্তাব দিয়ে গেল। আর ইউ সো লাকি বেবি। অবাক হলো আবিরা। আবিরের সামনে গিয়ে দাঁড়ালো। তরু, আপু কি বলছে এসব ভাইয়া? প্রচুর্য চৌধুরী এই কারণেই বাড়ি এসেছিল। তরুর সাথে আবিরের প্রায় 8 বছরের সম্পর্ক ছিল। দুই পরিবারের রিলেশন কথা জানতো। এই বাড়িতে তার আসা যাওয়া সহজ ছিল। আবিরের সাথেও বন্ধুর মতো সম্পর্ক। তখনকার আপুটা কার শোধরাতে পারেনি আবিরা। এখনো আপুটাকে ভাবি না ডাক নাকি? তরুর সাথে যায় না, আপুই বেশি কাছের ডাক, আপন ডাক। হ্যাঁ। আবিরের শান্ত কণ্ঠ ব্যস্ত হয়ে পড়ল। আরবি, তোমরা কি বলেছো তো এখন বিয়ে করব না? তার যদি এতই ভালো লাগে যেন অপেক্ষা করে। তরু এগিয়ে আসলো, তুই পাগল নাকি আরাবি? এত বড় একজন মানুষ অপেক্ষা করবে? লেখাপড়া স্বপ্ন বিয়ের পরও তো পূর্ণ করা যাবে। তোর ভাইয়া রাজি হয়েছে, তুইও আর না করিস না। আপু, তুমি বুঝছো না, লেখাপড়া আর বিয়ে দুইটা ভিন্ন জিনিস। একটার মধ্যে আরেকটা গুলাতে নেই, যে কোনো একটাতেই ফোকাস করা দরকার। হামিদা বেগম এগিয়ে আসলো, মেয়ের দুই গালে হাত বুলিয়ে দিল। বয়স 20-এর ঘরে আবিরে। বোঝার চেষ্টা করো, ভালো সম্বন্ধ সবসময় আসে না। ছেলেটা ভালো, কথার ধাঁচে বোঝা যায় বেশ ভদ্র, তোমাকে সাপোর্ট করবে। বাচ্চাদের মতো করো না। তোমার ভাইয়া কখনো তোমার খারাপ চায় না। কিন্তু আম্মু, তুমি বুঝতে পারছো না। হামিদা বেগম আর কথা শুনল না। আবিরার উপরে চলে গেল। আবিরও ভিতরে চলে গেল। তরু এগিয়ে এসে আবিরাকে জড়িয়ে ধরল।
ইস চিন্তা কর, আরাবি সিঙ্গার প্রযোজ্য চৌধুরীর ওয়াইফ ফাহমিদা আরাবি চৌধুরী। সম্মানটাই অন্যরকম, তুই বুঝতেছিস না? বিরক্ত হলো আরাবি। সোফায় বসতে বসতে বলল, যাও গিয়ে তুমি বিয়ে করো এখন। ভালো লাগলে তোর ভাই না থাকলে তাই করতাম, যেহেতু তোর ভাই আছে সেহেতু তোর ভাইয়েই আমার নায়ক, আমার গায়ক, আমার সব। ভিতরে চলে গেল তরু। দীর্ঘশ্বাস ফেলল আরাবি। স্যার, আরাবি ম্যামকে নিয়ে কিছু ভাবলেন? জেসিবের দ্রুত প্রশ্ন। নাক মুখ কুঁচকাল হেমন্ত। উঠে প্যান্ট পরতে পরতে বলল, এত বাজে দিন আসেনি এখনো যে সকাল সকাল উঠে মেয়ে লোকের কথা ভাববো। তারপর ও মেয়েটাকে দিতে চাইছেন না। মিনমিন করে বলল জেসিব। কিছু বলতে জোরেই বলল, আমি আবার এত কিছু মাইন্ড করার মানুষ না। মেয়ে মানুষে নাকি আপনার চুলকানি? হঠাৎ করে আপনার বিয়ের শখ উঠলো কেন? হেমন্ত মুচকি হাসলো। জেসিবের কাঁধে হাত দিয়ে বলল, ওরে দেখে সেই ভাল লাগছে। বিশ্বাস করো আগুন সুন্দরী। স্যার, এখনো সময় আছে, দিয়ে দেন এমনি কত ঝামেলার মধ্যে আছি আমরা। দুবাইয়ের পার্টি এখনো মাল পায় নাই। আসাদপুরের গোডাউনটে আগুন লেগে সেখানে বড় একটা লস। এর মধ্যে মেয়েলি ব্যাপারগুলো বাদ দিয়ে দেন। অনুরোধের চোখে তাকালো জেসিব। আমার সব কিছু নিয়ে আমার থেকে তোমার বেশি চিন্তা। তবে একটা কথা বলো, তুমি কি চাচ্ছ আমার কোনো বংশধর না আসুক? আমি আজীবন এভাবে একা থেকে মরি? শত্রুদের মতো আমার বিয়ের পিছনে লাগছো কেন? তোমার আমাকে ভালো লাগে? লেসবো তুমি? স্যার, একটু রাগার চেষ্টা করো জেসিব। সর শালা, এত কথা বলিস না। বিয়া করমু, এত কাজ কামের মধ্যে এই প্রথম বিয়া করার মুড আসছে। আবার কখন মুড চলে যায় কে জানে। যেই মেয়ে বিয়ের ভয়ে বাড়ি থেকে পালাইছে সেই মেয়ে আপনার সাথে ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করতে বসে যাবে। ও বিয়ে করবে কি না কেউ জিজ্ঞেস করেছে? ওর বাড়ির অনুমতির জন্য আমি বসে আছি। আমি নায়ক না, আমি হইলাম ভিলেন, সিনেমার ভিলেন। মনে রাখবেন স্যার, ভিলেনরা কিছু লাস্টে সেই উত্তম মধ্যম খেয়ে জেলে যায়। কোনো দিনও দেখি নাই সাকসেস হইছে। তুই পৃথিবীর একমাত্র পিয়ে যে বস রে, রোস্ট করিস। সাব্বাস বেটা, চালাইয়া যা। ধন্যবাদ স্যার। চোখের সামনে থেকে সর। লাথি খাওয়ার আগে সেদিন প্রযোজ্য চৌধুরী পুরো পরিবার এলো আরাবিদের বাসায়। আরাবি আগের 3 দিন খুব বোঝালো সবাইকে, কোনো কাজ হলো না। এত ভালো সম্বন্ধ কিছুতেই হাতছাড়া করা যাবে না। মানুষ ভাগ্য করেও এমন ছেলে পায় না। দেখতে ভালো, সুন্দর, ক্যারিয়ার। প্রযোজ্যর বাবা আশরাফ চৌধুরী, মা মেঘদা চৌধুরী, 2 বোন চেনা ও প্রীতি এবং ছোট ভাই আয়াস চৌধুরী। এই নিয়ে তাদের পরিবার সবাই একসাথে আসলো আরাবিকে দেখতে। আরাবি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একটা লাল শাড়ি পরলো তরু তাকে সবার সামনে নিয়ে গেল। প্রযোজ্যের পরনে একটা সাদা পাঞ্জাবি। আরাবি চুপচাপ বসে আছে। সে আর চোখে একবার তাকিয়েছে প্রযোজ্যর দিকে। লোকটা তার থেকে চোখ সরায় না। বিরক্ত লাগছে তার। হাসপাস করতে দেখে মেয়েদা বেগম কাছে এসে বসলো। ইতস্তত বোধ করো না মা, আমাদের পরিবারের সবাই বন্ধুর মতো। এই যে প্রযোজ্যের বাবা, তার সাথে আমার প্রতিটা ছেলে মেয়ের বন্ধুর মতো আচরণ করে। আমাদের মধ্যে লুকোনো কোনো কথা নেই। তুমি আমাদের বাড়ির প্রথম বউ, আমাদের আদরের আরেক মেয়ে। হাসার চেষ্টা করলো আরাবি। সে আরো কিছুক্ষণ সেভাবে বসে রইল। তারপর তরু এসে নিয়ে গেল। এনগেজমেন্ট তারিখ ঠিক করা হলো। 1 সপ্তাহ পর এনগেজমেন্ট করে অফিসিয়ালি
জানানো হবে। তারপর 1 মাস পর বিয়ে। সবকিছু ঠিকঠাক করে প্রচুর পরিবার চলে গেল। যাওয়ার সময় প্রচুর তরুর থেকে আরাবির ফেসবুক আইডি চাইলো, তবে তাকে অবাক করে দিয়ে তরু জানালো আরাবি ফেসবুক নেই তার কাছে। এসব অ্যাপস যেহেতু সময় নষ্ট, বর্তমান পরিবেশে চলতে গেলে একটা মোবাইল ফোন আবশ্যক, তাই সেটা আছে, তাতে একটা রবি সিম। তরুর কথা শুনে মুচকি হাসলো প্রযোজ্য ভদ্র ছেলের মতো মাথা নুইয়ে বলল, তো আপনার ননদির সেই রবি সিমের নাম্বারটা দিয়ে আমাকে ধন্য করুন। তরু তাকে নাম্বার দিল। সেই দিন রাতে আর ফোন করলো না প্রযোজ্য। মেয়ে লোকের সাথে তার মেলামেশা কম, প্রচুর মেয়েরা তার ফ্যান, তবে তার লজ্জা লাগে সব সময় মাথা নিচু করে চলাচল তার। বিকেল সময় বারবার আরাবির নম্বরটাতে কল করতে গিয়েও পারছে না প্রযোজ্য। নিজের মধ্যে কথা সাজায়, প্রথমে কি বলবে তারপর কি বলতে হবে। নিজের নার্ভাসের দেখে নিজের উপর বিরক্ত হলো। কিছুক্ষণের জন্য তার মনে হলো এর চেয়ে স্টেজে গান গাওয়া আরো সহজ। অনেকক্ষণ ভেবে সাহস করে একবার কল দিয়ে ফেললো। আরাবি পড়ছিল বিছানায় ফোন রাখা। ফোন বাজতে উঠে গেল। অচেনা নম্বর দেখে আরাবি কিছুটা আন্দাজ করে ফেললো। কল রিসিভ করে সালাম দিল। প্রযোজ্য উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পেরেছেন? জি। ভালো আছেন? হ্যাঁ। আপনি? জি ভালো আছি। এইটুকুর পর আর কথা খুঁজে পাচ্ছে না ছেলেটা। একবার মাথা চুলকালো, মাথাতে কিছু নেই। অপর পাশ থেকে কথা আসছে না। ভ্রু কুঁচকালো আরাবি, হ্যালো। জি আছি। কাটবেন না আমাকে, কথা খোঁজার সময় দেন। অবাক হলো আরাবি। কিছুটা হাসি আসলো, হঠাৎ মুচকি হাসলো প্রযোজ্য। এই তো কথা মাথায় এসেছে। আপনি ফেসবুকে নেই কেন? অহেতুক সময় নষ্ট বলে আমার মনে হয় তাই নেই। আমার গান আপনার ভালো লাগে? ভালো না লাগলে শুনতে যাই? আমার গলায় কোনো গান আপনার সব থেকে বেশি ভালো লেগেছে? নুসরাত ফাতেহা আলী খানের উন্মাকে আন্দাজে করলাম। আরাবির এমন স্পষ্ট জবাবে বেশ লজ্জা পেল প্রযোজ্য। আপনি নুসরাত ফাতেহা আলী খানের গানগুলো বেশি গান আমার আইডল, ওনার গানগুলো গেয়ে শান্তি পাই। আচ্ছা। প্রযোজ্য নিঃশ্বাস আটকে আসছে। আজকে আর কথা বলতে পারবে না? ঠিক আছে, আজ তাহলে রাখি। নিজের খেয়াল রাখবেন। জি ভালো থাকবেন আপনিও। কল কেটে গেলে আরাবি বিছানায় বসে জোরে নিঃশ্বাস ছাড়লো। আনমনেই বলে উঠল, লোকটা খারাপ না। পরেই তার মাথায় আসলো, কি ভাবছিস আরাবি? যেই স্বপ্নের জন্য এত শত প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে কঠোর পরিশ্রম করেছিস, সেই স্বপ্নের আগে আর কিছু ঠাঁই নেই। সব কবর দিয়ে দে। মাথায় রাখ, তোর স্বপ্ন তোর আত্মা। স্বপ্ন পূর্ণ না হলে তুই বাঁচবি না। ঢকঢক করে 1 গ্লাস পানি খেয়ে আবার পড়তে বসলো আরাবি। প্রযোজ্য খুশিতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। বারবার কল রেকর্ড শুনছে। আরাবির ভয়ে যে তার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। মনে মনে বলল, এই তো প্রযোজ্য পেরেছিস। মেয়েদের মতো লজ্জা পেতে নেই। কাল আবার কল দিবি, দিয়ে সোজা দেখা করার কথা বলবি। আরাবি জানি না হেমন্তর জঘন্য পরিকল্পনার কথা। যেই বিয়ে থেকে বাঁচতে বাড়ি ছেড়েছিল, কিন্তু সেই বিয়ে তার পিছু ছাড়েনি, সেটা এখনো বুঝেনি আরাবি। সে নিশ্চিন্তে আছে এই বাড়ি। আগে একটা জব খুঁজবে, তারপর এই বাড়ি থেকে চলে যাবে। হেমন্তকে সে খুব সম্মান করে। হেমন্ত তার কাছে অনেকটা আল্লাহর পাঠানো ফেরেশতার মতো। লোকটা মজার ছলে নানা কথা বলে, সেটা আরাবি জানে। তাই তো কালকে ওভাবে কথা বলতেও সে মাইন্ড করেনি।
আর এক প্রকার আশ্রয় দিয়েছে তাকে। অন্য কেউ হলে এত রাতে একটা মেয়েকে একা পেলে 100% সুযোগ নেওয়ার চেষ্টা করত, কিন্তু হেমন্ত করেনি। উল্টো সেই বলি নিজের বাড়ি নিয়ে এসেছে। নিজেকে আরাবি হেমন্তর কাছে ঋণী ভাবে। আরাবি অনেকবার সবাইকে বোঝানোর চেষ্টা করে, সাহস করে প্রচুর্যকে বলতে চেয়েছিল এখন সে বিয়ে করতে চায় না, তবে সাহস হয়নি। বাধ্য হয়ে সে এনগেজমেন্টের রাতে বাড়ি থেকে পালিয়ে যায়। প্রচুর্যর পরিবার বিভিন্ন ধরনের মেয়ে সম্পর্কে আগে খোঁজ নিয়েছে, রেকর্ড ভালো, তাই বুঝতে বাকি নেই সবার। আরাবির এখন বিয়ে করতে চায় না, তাই পালিয়েছে। আশরাফ চৌধুরী প্রযোজকের সহায়ক দিয়ে বলে, তুমি ওকে খুঁজে বের করো, আমরা কথা বলবো। সমস্যা নেই, বিয়ে এখন হবে না, ও যেই দিন চায় বিয়ে সেই দিনই হবে। প্রযোজ্য ভরসা পায়। আবির, তরু, হামিদা বেগম অবাক হয়। এই ফ্যামিলি আল্লাহ দূত হয়ে এসেছে তাদের পরিবারে। আরাবি রাতের 10টার দিকে এদিক সেদিক ঘুরছিল, পরনে খয়েরি শাড়ি। গাড়ি থেকে দেখতে পায় হেমন্ত। সিঙ্গেল জীবনে এই প্রথম কোনো মেয়ে দেখে তার দিকে তাক লেগে যায়।